অদ্ভুত ধর্ষক। লেখা নয়ন আলী নাইম। শেষ পর্ব। অন্যদিক শ্রাবণীর চুলের মুঠি হাতে নিয়ে নিজের জিহ্বা দিয়ে পেঁচিয়ে ধরেছে ভয়ঙ্কর দেখতে ছোট একটা বাচ্চা। শ্রাবণী চিৎকার করে কান্না করতেছে। আশেপাশে কেউই নেই। অন্ধকার কুটকুটে রুমে শুধু বাচ্চাটার লাল টকটকে ভয়ঙ্কর চোখজোড়া দেখা যাচ্ছে। শ্রাবণী বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই অন্ধকার রুমে দরজায় বা কোন দিকে জানালা, সে কিছুই জানে না। তখনই একজন আগন্তুক রুমটায় ধীরে ধীরে প্রবেশ করে। আগন্তুকটার রুমটায় প্রবেশ করতেই আলো জ্বলিয়ে ওঠে। ভয়ঙ্কর বাচ্চাটা শ্রাবণীকে ছেড়ে দিয়ে চোখের পলকেই মস্তবরয়ে পরিণত হয়। তা দেখে শ্রাবণী ভয় পেলেও আগন্তুকটা মুচকি হাসে। প্রশ্ন ছুড়ে ভয়ঙ্কর অবয়বটা বলে, তোকে সাবধান করার পরেও মরতে এসেছিস? আগন্তুকটা বলে, এই মেয়েদের মেরে লাভ কি বল? তোর স্ত্রী সন্তান তো ফিরে আসবে না, শুধুই জীবনটা উপভোগ না করে সময়ের অপচয় করছিস। রাগান্বিত হলো অবয়বটা। আগন্তুকটার চারদিকে ঘুরতে লাগলো, সেকেন্ডে 10 পাক দিচ্ছে। ঘোড়া শেষে যখন আঘাত করতে যাবে তখনই 2 হাত পিছিয়ে গিয়ে বলে, তোর ভাগ্য ভালো আজকে বেঁচে গেলি। মুচকি হেসে আগন্তুকটা বলল, আমার 3 বছরের সাধনায় এই প্রথম কোনো চিকিৎসায় নেমেছি। যতই যাই হোক আর কারো প্রাণ যেতে দিব না। কথাটা শুনে অবয়বটা বলল, কতদিন বাঁচিয়ে নিবি? আমি আবার আসবো। এই বলে উধাও হয়ে গেল অবয়বটা। শ্রাবণী আগন্তুকটাকে বলল, থামস নয়ন, তুই না থাকলে আজকে আমাকে লাশ হতে হতো। কিন্তু আমি এখানে অন্ধকার রুমে কিভাবে আসলাম? নয়ন বলল, এই বাড়িটার রাস্তার দক্ষিণের পুরনো বাড়িটা। তোর বাসায় যেতে যেতে বলতেছি। শ্রাবণী হ্যাঁ সম্মতি দিয়ে দুজনে হাঁটতে লাগলো। নয়ন বলতে লাগলো, জানি তোর সাথে বেশ কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটতেছে। সেই ঘটনা বন্যা আখির সাথে ঘটেছে। তাদের ওই অবয়ব শয়তান জিনটা ভয়ঙ্কর ভাবে মেরেছে। তোকে এবং নূপুরকেও মেরে ফেলবে। তবে নূপুরকে বাঁচিয়ে রাখতে পারে, কেননা নূপুরের পেটে ওই জিনটার বাচ্চা। কথাগুলো শুনে শ্রাবণী বলল, তাহলে ওদের সাথে এত কিছু হয়েছে? তখনই শ্রাবণী মাথা নিচু করে অলতো করে বলল, আমিও প্রেগন্যান্ট। আমাকে রাত বিরতে ধর্ষণ করে গেছে সুদর্শন একটা পুরুষ। নয়ন অবাক স্বরে বলল, ওহ, আর ওই সুদর্শন পুরুষটাই হচ্ছে ভয়ঙ্কর অবয়ব জিনটা। আমি যতদূর বুঝলাম যৌন লালসা আছে ওই জিনের। না জানি কত পুরুষের রূপ ধারণ করে কত মেয়েকে নিজের শিকার বানিয়েছে। তবে এখন বেশি দিন বাঁচতে পারবে না, কালকেই ওর ভয়ঙ্কর মৃত্যু দিব। কথাটা শুনে শ্রাবণী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি পুরনো বাড়িটাই কিভাবে গেলাম? তুই বা এখানে কেন? নয়ন বলল, নূপুরের থেকে তোর বাসার ঠিকানা নিয়েছি। আমি জানি তোর সাথে খারাপ কিছু হতে যাচ্ছে আজকে, তাই তো তোর বাসার সামনের রাত 12 থেকে দাঁড়িয়ে আছি। হঠাৎই দেখলাম ঘুমে আচ্ছন্ন হয়ে চোখ বুজে তুই নিচে নেমে রাস্তা দিয়ে যাচ্ছিস। আমিও পিছন গেলাম। শ্রাবণী অবাক হয়ে বলল, ওই জিনটাই হয়তো নিয়ে এসেছে। নয়ন হ্যাঁ জবাব দিয়ে বলল, চলে এসেছি, তুই বাসায় যা। তুই আয়। না, আমার কাজ আছে, এই তাবিজটি নিজের সাথে রাখো। এই বলে নয়ন শ্রাবণীকে একটা তাবিজ দিয়ে হনহনিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যেন যেতে লাগে। প্রতিদিনের মতো ভোরের আজানে নূপুরের ঘুম ভাঙল। ফ্লোরে শুয়ে আছে। তখনই মনে পড়ল কালকের রাতের তান্ত্রিক নয়নের ভয়ঙ্কর অর্ধ চেহারাটা। শরীর শিউরে উঠল নূপুরের। গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য ছিল। তবে অন্যদিনের মতো গোসল করার মতো কিছুই হয়নি তার সাথে। টেবিলের উপরের ফোনটা বেজে উঠল। দ্রুত ওখানে গিয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল নয়নের নাম্বার। রিসিভ করতেই ওদিক থেকে নয়ন বলে উঠল, নূপুর আঙ্কেল আন্টিকে নিয়ে কালাউজার আস্থানায় চলে আয়। আসার পথে শ্রাবণীকে নিয়ে আসবি। নূপুর আচ্ছা বলে ফোন রেখে দিয়ে দ্রুত রেডি হয়ে তার মা বাবাকে নিয়ে শ্রাবণীর বাসায় নিয়ে তাকে উঠিয়ে কালাউজার আস্থানায় গেল। অন্ধকার রুমে তান্ত্রিক নয়ন চোখ বুজে বসে আছে। মুখ নড়ে বিড়বিড় করে হেসিম পাঠ করছে। পাশ ফিরে বসে আছে তার কিছু তান্ত্রিক বন্ধু। সামনে সাজানো আছে আগুনের কুণ্ডলী। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সূর্যের আলোক রশ্মি যেন রুমে প্রবেশ করতে না পারে, তাই সমস্ত দরজা জানালা বন্ধ করা হয়েছে। নূপুরেরা আসলে মামুন গিয়ে দরজা খুলে দিল। ওরা রুমে এসে তান্ত্রিক নয়নের পাশ ফিরে বসে। মামুন ইশারায় নূপুরকে আগুনের কুণ্ডলীর সামনে বসতে বলে। নূপুর নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করে বসে পড়ল। মামুন ও নূপুরের পাশ বসেছে। চোখ খুলল তান্ত্রিক নয়ন। এসএম পাঠ করতেছে আর ইশারায় ওদের দুজনকে চোখ বন্ধ করতে বলল। ওরা দুজনে চোখ বন্ধ করল। তান্ত্রিক নয়ন ডান হাতে কঙ্কালের হাড় নিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। মন্ত্র উচ্চারণ শেষে হাড়টা নূপুরের মাথায় ঠেকাতেই ফুপিয়ে ওঠে নূপুর। ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে, আমি তো তোকে বলেছি, নিদেই শিখি জিজাইনাম লাইলিন। কেউ বাঁচতে পারবে না, ওদের মরতেই হবে। তান্ত্রিক নয়ন মুচকি হেসে বলল, ওদেরকে বাঁচিয়ে রাখতে করণীয় কি? কি করলে তুই খুশি হয়ে ওদের থেকে দূরত্ব বজায় রাখবি? কখনো ওদের দিকে চোখ তুলেও তাকাবি না। হিহি করে হেসে উঠল নূপুর। বলে উঠল, আমি না ছোট শর্তে ছেড়ে দিব, কিন্তু আমার স্ত্রীর পরিবারের লোকজন কি ওদের ছেড়ে দেবে? কখনোই দিবে না। কথাটা শেষ হতেই মামুন বাদ দিয়ে তান্ত্রিক নয়নের সমস্ত বন্ধুরা একযোগে বলে উঠল, আমরা ওদেরকে মুক্ত করে দিয়েছি। কথাটা শুনে নূপুর দাঁত খিচ্ছে। দাঁত দিয়ে কিরমির করতে করতে বলল, না, আমি কখনোই ওদেরকে ছেড়ে দিব না। আমার স্ত্রী সন্তানের মৃত্যু প্রতিশোধ নিবই। তান্ত্রিক নয়ন ঠান্ডা মাথায় বলল, দেখ, আমি যতটা শান্ত স্বভাবেই আবার ততটাই ভয়ঙ্কর।
আমি জানি তুই যৌন খিদের কারণে এদেরকে ব্যবহার করতেছি। যদি এদের ছেড়ে না দেস তাহলে বেঁচে ফিরতে পারবি না। হিহি করে হাসল নূপুর। কর্কট কণ্ঠে বলল, তুই হয়তো জানিস না জিনের বাদশার নামেও একজন আছে। সে যদি জানে তাহলে তোর সহ তোর পরবর্তী প্রজন্মকেও ছেড়ে দিবে না। তখনই মামুন কর্কট কণ্ঠে বলে উঠল, তোর মতো জিনের দরকার নেই। জিন জাতির কলঙ্ক তুই। নূপুর অবাক কণ্ঠে বলল, হুজুর আপনি হয়তো ভুলে গেছেন, আমার স্ত্রী সন্তানকে মেরেছে ওরা। মামুন বলল, বিনিময়ে নিজের খুশি মতো কিছু চেয়ে নিবি। এই বলে মামুন ওখানেই লুটিয়ে পড়ল। তান্ত্রিক নয়ন উচ্চস্বরে হেসে উঠে বলল, দেখ তোর জন্য এখানে জিনের বাদশা কে হাজির করাতে হয়েছে। তুই নিজেকে বাঁচিয়ে রাখতে নিজের মতো কিছু চেয়ে নিয়ে চলে যা এই এরিয়া থেকে। নূপুর হন্তদন্ত হয়ে বলল, ওদের দুজনের পেটে যে বাচ্চা আছে ওরা বড় হলে ওদের লাল টকটকে মগজ চাই আমার। না, তা কখনোই সম্ভব না। আজকেই এই বাচ্চাগুলোকে নষ্ট করতে হবে। শয়তানের বাচ্চা মানুষের পেটে মানায় না, কেননা শয়তানের বাচ্চা মানব সমাজের ক্ষতি সাধন করে। তুই বরং অন্য কিছু চেয়ে নে, যেটা আমাদের পক্ষে সহজ হবে। নূপুর চোখ নামিয়ে বলল, নিখুঁত একজোড়া সাদা কবিতর নিয়ে শুক্র শনি রবি কিংবা মঙ্গলবার মাঝ সময়ে মারেদ ইফরিদ নামে উত্তর দক্ষিণের দুইটিকেই উড়িয়ে দিবি দুটিকে। আর জষ্টামী ইফরিদ নামে দুধ কলা দিয়ে পূজা করে নদীতে ভাসিয়ে দিস। হেসে উঠল তান্ত্রিক নয়ন। বলল, বাহ, তোর বুদ্ধির তারিফ না করলেই হয় না। কবিতর দুটিকে উড়ে দেই। ঘুরে ফিরে যদি কবিতর দুটি নূপুর শ্রাবণী নয়তো অন্য কারো বাসায় যায়, তখন তুই তো সেখানেই নিজের উত্তাপ ছড়াবি। নূপুর মাথা খুশকিয়ে বলল, আচ্ছা তুই বরং নির্জন কোনো জায়গায় কবিতর দুটি উড়িয়ে দিস, যেখানের আশেপাশে কোনো বাড়ি মানুষের অস্তিত্ব নেই। তান্ত্রিক নয়ন আচ্ছা বলে হাঁটা উঠিয়ে নূপুরের মাথায় রাখল। সাথে সাথেই নূপুর ধপ করে নেতিয়ে পড়ল। নয়ন পিছনে তাকিয়ে দেখল তার সঙ্গীরা সবাই নেতিয়ে পড়ে আছে। ধীরে ধীরে সবার জ্ঞান ফেরানো হলো। মামুনের জ্ঞান ফিরতে একটু দেরি হলো, কেননা জিনের বাদশার টাল সামলানো খুবই শক্ত ব্যাপার। নূপুরের মা নাসারা জয়ন্তী নয়নকে বলল, বাবা বাকি কাজগুলো কখন করবে? নয়ন বলল, আজকের রাতেই করতে হবে, তা না হলে মঙ্গলবার অপেক্ষায় থাকতে হবে। এতদিন সময় নেওয়া যাবে না, যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করতে হবে। শ্রাবণী অবাক কণ্ঠে বলল, আমি পুরো বিষয়টা বুঝলাম না, কিভাবে কি হলো? তোমার সঙ্গীরা মাথা ঘুরে পড়ে গেল কেন? তান্ত্রিক নয়ন বলল, ওদের সবার ভিতরেই দুষ্টু জিন এবং যাকে তোমরা মেরে ফেলেছ তার পরিবারের লোকজনদের ভর করিয়েছি। আসলে তারা মেনে নিয়েছিল এটা তোমাদের ভুল হয়েছে। এসব তোমরা না বুঝে না চিনে করেছ, কিন্তু শয়তানটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে তোমাদের উপর নিজের ক্ষোভ ধরে রেখেছিল। ও আচ্ছা, এই বলে শ্রাবণী চুপ করে গেল। নয়ন জিনের বলা নিখুঁত সাদা দুটি কবিতর আর দুধ কলা ও পূজা করার জন্য যাবতীয় জিনিসপত্র জোগাড় করতে বলল ওদেরকে। এরপর মুসাফা করে বিদায় দিল। নূপুর টাকার কথা বললে নয়ন বলল, নিম্নতম 10,001 টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিস, আর রাতে সবকিছু রেডি করিস। গল্পটি সম্বন্ধে রিভিউ দিতে জয়েন হন এই গ্রুপে। URL মধ্যরাত। তান্ত্রিক নয়ন, নূপুর, শ্রাবণী এবং নয়নের কিছু সঙ্গী শহর থেকে অনেক দূরে একটা নদীর কাছে এসেছে। আশেপাশে 10 কিলোমিটারেও কোনো মানুষের অস্তিত্ব নেই। পূজার জন্য কলা গাছের ডোনা ছোট করে কাটানো হয়েছে, যাতে পানিতে ভেসে যেতে পারে। ডোনার উপরে মাটির ছোট পাত্রে তেল দিয়ে তাতে কাপড় ভিজিয়ে প্রদীপের মতো আগুন ধরিয়ে দিল। ওই প্রদীপের পাশে দুধ কলা আর কিছু ফুল রেখে ষষ্ঠামী ইফরিদ নামের পূজা করে পানিতে ভাসিয়ে দেওয়া হলো। এরপর সাদা কবিতর দুটিকে নিয়ে হাতে নিল তান্ত্রিক নয়ন। জোরে জোর হুলস্থুল হুল্লুর হুলিয়া হুলহুল জুল বলে বেশ কিছু মন্ত্র পাঠ করে শেষে মারেদ মাফরিদ নামে উৎসর্গ করে উত্তর দক্ষিণের ওরে দিয়ে সুস্থির নিঃশ্বাস ফেলল। নদীর দিকে উঠতে উঠতে কবিতর দুটির রাতের আধারের সাথে শূন্যই মিলিয়ে গেল। পাশ কেটে মামুন বলল, নূপুর আপা, শ্রাবণী আপা, আপনারা দুজন দুটি ওষুধ খেয়ে নিন, দ্রুত আরোগ্য লাভ করবে। নূপুর ও শ্রাবণী ওষুধ দুটি ওখানেই খেয়ে ফেলল। তখনই নয়ন ইশারায় ওদের গাড়ি নিয়ে চলে যেতে লাগলো। মামুন ইশারা বুঝতে পেরে সবাইকে নিয়ে গাড়িতে উঠে গেল। নূপুর নয়নের না আসার ব্যাপারে প্রশ্ন করলে মামুন বলল, দূর নদীর সমুদ্রে নিজেকে ভিজিয়ে পবিত্র করে হারিয়ে যাবে গভীর অতলে, অতঃপর ফিরবো কেন এক গহীন অমঙ্গলের দ্বার প্রান্তে। নূপুর কথাটা শুনে বাইরে মাথা বের করে দেখল তান্ত্রিক নয়ন নদীর কিছুটা দূরের স্থানে ডুব দিল। সাথে সাথেই গাড়ি স্টার্ট হলো। সমাপ্ত। তারা চিহ্ন 2021 সালের 17টা কেস সমাধানের মধ্যে প্রথম এই কেস সমাধান করেছিলাম। তখন থেকে ওগুলোর ধারের কাছেও যায় না, কেননা পারিবারিক সমস্যার সৃষ্টি হয়। প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিবন্ধী চ্যাচরা জিনরা পরিবারের লোকদের টার্গেট করে। গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ফিরছি নতুন কোনো জিন ভূতকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।